দেখুন আজকে কত ছেলে আসে বলুন তো আজকে ময়দানে ফুটবল খেলতে, যারা সকালে উঠে আসে, এসে খেলে, একবেলার খাবার পায় না, অর্ধেক প্লেয়ার পেমেন্ট পায় না। মোহনবাগান ইস্ট বেঙ্গল তো ভারতীয় ফুটবলকে যা দিয়েছে, বাকিরা যদি দিত তাহলে আজকে ভারতীয় ফুটবল অন্য জায়গায় থাকতো। ওটা ছাড়া ভারতীয় মোহনবাগান ছাড়া ভারতীয় ফুটবল হবেই ফুটবলই না। হয় না। সংবাদপত্রের বর্তমান এবং ভবিষ্যৎ। আজকে যখন টেলিভিশন এলো তখন বলা হতো নিউজ পেপারটা উঠে গেছে। দেখুন কিছুটা এফেক্ট পড়েছে, টিভিতে সেই ডিটেলটা পাওয়া যায় না যেটা কাগজে, একটা খবর কাগজে ইনসাইটটা পাওয়া যাবে যেভাবে লেখাটা হবে। কিন্তু আজকের দিনে দ্য মোবাইল ইজ আ বিগ চ্যালেঞ্জ টু দ্য নিউজ পেপার। আমাদের দেশের ফুটবলটা আমি দু একজনকে বলতে শুনেছি যে আমাদের জন্য ফুটবলটা নয়। কেন? এই যে ধরুন সিরিয়া বা কিছু ক্ষেত্রে প্যালেস্তাইন, যাদের সেই অর্থে ইনফ্রাস্ট্রাকচার নেই, আফগানিস্তান, এদের তো সেই অর্থে ফুটবল স্টেডিয়াম নেই, কিচ্ছু নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। আমাদের তো তার থেকে অ্যাটলিস্ট কিছু পার্সেন্টেজ হলেও বেটার হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে সিরিয়া আমাদেরকে বলে বলে এশিয়া কাপে হারিয়ে দিচ্ছে, বা আফগানিস্তানের মতো কান্ট্রি আমাদেরকে হারিয়ে দিচ্ছে। কোথাও কি গিয়ে মনে হয় যে ভারতীয়দের ফিজিক্যাল স্ট্রাকচারটা ফুটবলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, এইগুলো কোথাও গিয়ে কারণ হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, সেটা তো অনেকটাই কারণ। বা আফ্রিকান দেশগুলোর তুলনায় আজকে যদি তো আমি বলি। দেখবেন তাও ওই জন্য নর্থ ইস্টটা অনেকটাই গ্রাস করে নিয়েছে ফুটবলকে সেই অর্থে। অন্য জায়গায় দেখুন বাঙালিদের, যেটা আমাদের মাঠে কলকাতার ময়দানে ফিজিক অ্যান্ড ল্যাক অফ, দেখুন আজকে কত ছেলে আসে বলুন তো আজকে ময়দানে ফুটবল খেলতে, যারা সকালে উঠে আসে, এসে খেলে, একবেলার খাবার পায় না। এটা তো আমাদের ওভারঅল সিস্টেমটাই এমনি হয়ে আছে। অর্ধেক টিম যারা খেলায় প্লেয়ারদের কলকাতা ময়দানে, অর্ধেক প্লেয়ার পেমেন্ট পায় না, অর্ধেক প্লেয়ার খাওয়া দাওয়া, মানে সেই অর্থে মানে আমাদের তো একটা ছোটবেলা থেকে উঠিয়ে যে কিছু ট্যালেন্টকে একদম তারা নিজেদের দমে ফুটবল খেলতে খেলতে তখন তারা সিলেকশন হচ্ছে। আমি যদি জিজ্ঞাসা করি ভারতের সব থেকে ঐতিহ্যবাহী ক্লাব চালানো একজন দেখুন মানুষের এটা ওটা who এটা can be better person than you, এটা বলার এটা জন্য ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। ইউ হ্যাভ টু টেক পিপল, এটা চায়নার মডেলে তোমাকে যেতে হবে, যে ছেলেদের প্রথম থেকে ছোটবেলা থেকে নিয়ে তাদের নিউট্রিশনে করে করে, মানে ট্যালেন্টেড ছেলে যারা ফুটবল মানে একটু একটু সেটা স্কাউটিং করে। এখানে একটা অপ্রিয় প্রশ্ন জিজ্ঞেস করি। আমি ন্যাশনাল ফুটবল নিয়ে কাজ করেছে, ন্যাশনাল টিম নিয়ে কাজ করেছে, এরকম বেশ কিছু মানুষের সাথে কথা বলেছিলাম যে কেন হয় না ইত্যাদি ইত্যাদি। তারা আমাকে বলেছিল যে তুমি মোহনবাগান ইস্ট বেঙ্গলের কর্মকর্তাদের একবার জিজ্ঞাসা করবে। কেন? বলছে ক্রিকেটের মতো ফুটবলের প্লেয়ার তুলে আনার দায়িত্ব ন্যাশনাল টিমের নয়, এটা ক্লাবগুলো করে। মেসি ওয়াজ দ্য প্রোডাক্ট অফ বার্সেলোনা। কেন মোহনবাগান নিয়ে আসছে না, কেন ইস্ট বেঙ্গল নিয়ে আসছে না? তো এইটা নিয়ে আপনাদের কি মত? মোহনবাগান ইস্ট বেঙ্গল যে প্লেয়ারদের নিয়ে এসেছে, আজকে এক সময় তো সবাই মোহনবাগান ইস্ট বেঙ্গলেরই প্লেয়ার। আজকে তুমি দেখো এরা তো এদের নিয়েই তো খেলছে। বাকি ক্লাবগুলো কি করছে? বাকি যে অ্যাসোসিয়েশন, প্রতিটি স্টেট অ্যাসোসিয়েশনের লোক আজকে ওয়ার্ল্ড কাপ দেখতে চলে যায়, তো তারা কি করছে? মোহনবাগান ইস্ট বেঙ্গল তো ভারতীয় ফুটবলকে যা দিয়েছে, বাকিরা যদি দিত তাহলে আজকে ভারতীয় ফুটবল অন্য জায়গায় থাকতো। ওটা ছাড়া মোহনবাগান ইস্ট বেঙ্গল ছাড়া ভারতীয় ফুটবল ফুটবলই হয় না। হয় না। আর একটা প্রশ্ন, মানে অনেক প্রশ্ন মাথায় আসছে, সেটা হচ্ছে রিসেন্টলি এফসির সাথে একটা দ্বিমত এবং একটা সমস্যা। কি সমস্যা হলো যে আমরা ইরানে গেলাম না? দেখো ওটা ইরান দেখো আজকেও ইরানে এই যে অবস্থা, ইরানে যেতে একটা সবারই ভয় থাকে, এটা অন্য কোনো ব্যাপার নেই। প্লেয়াররাও যেতে চায়নি, একটা সবার ফ্যামিলির চাপ, এর চাপ। সো তাহলে এফসিকে বোঝানো গেল না কেন ম্যাটারটা? এখনো তো ঝুলে আছে ক্যাসের কাছে, দেখা যাক কি হয়। এএফসিরও উচিত একটা প্রপার ভেন্যুতে খেলা দেবে। ইউ ক্যানট গিভ ম্যাচ ইন আ ওয়ার টর্ন এরিয়া।
আমরা দেখেছিলাম ওই আবেগঘন মুহূর্তটা 2015 সালের 31শে মে। আপনি একটু বলুন যে আই লিগ জেতার পর ওই দিনকে হোটেলে কি কি হয়েছিল? ওটা একটা খুব বড় দিন ছিল, মানে আমরা অনেক দিন পরে 13 বছর বোধহয়। হ্যাঁ, প্লাস একটা বাজে ফেজ যাচ্ছিল ওর পরে করে আমারও পার্সোনাল লাইফে অনেক কিছু ঘটে, তারপরে এটা খুব জেতা দরকার ছিল। তো সেদিন রাত্রিরে সেলিব্রেশন, মানে কাতসুমি ইউসা প্রায় 3 ক্রেট বিয়ার খেয়েছিল রাত্রি 4টে অবধি। তারপর সকালে গিয়ে দেখছি মানে ভোর 4টে করে, এবার 1 ঘন্টা পরে 5-6টায় বেরোবে টিম। 5টায় এসে দেখি কাতসুমি নেই, দেখছি বাথরুমেই বসে আছে। তো তো সোনি ছিল, মানে ওটা, এবং আমরা তারপরেও পরপর 3 বছর খুব ক্লোজ এসেছিলাম। একটা তো ওই লাজংয়ে বোধহয় লাস্ট গোলটা না খেলে ওটা কনফার্ম চ্যাম্পিয়ন। আমি ওটা আমি ছিলাম মাঠে, হাফ কুয়াশায় মাঠ ঢেকে যাচ্ছে কি করে। আইজল যেটা আমার যেটা খুব পজিটিভ লেগেছিল আইএসএল এর সময়, যেটা আমি জানি না পরে কি হলো বা এবছর কি হলো, যে ভারতীয় ক্রিকেট তো কার্যত টেলিকাস্টিং আর ব্রডকাস্টিং রাইট বিক্রি করে, সত্ত্ব বিক্রি করে এই জায়গায় এসছেন। ফুটবলে এত ভিউয়ারশিপ, পৃথিবীর মধ্যে সব থেকে পপুলার খেলা, এত বড় একটা জনসংখ্যার দেশ, যে দেশে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো ক্লাব রয়েছে, সেইখানে এই সত্যটা নিয়ে কিছু করা গেল না। দেখো, এই আবার কমার্শিয়ালি আজকে ফুটবলে, আজকে ক্রিকেটে একটা ম্যাচে যতটা 10 সেকেন্ড যে প্রাইসে বিক্রি হয়, আজকে ফুটবলে সে অডিয়েন্সটা নেই তো। কিন্তু তুমি আজকে ইপিএল দেখাতে যাও, সেখানে কিন্তু তুমি একটা অডিয়েন্স পাচ্ছ। এটা আইএসএলটা আরো ভালোভাবে চললে, আরো কয়েকদিন গেলে হয়তো এটাও ডেভেলপ হতো। ফুটবল ছেড়ে এবার একটু আপনার সংবাদপত্র চালানোর যে এক্সপিরিয়েন্স, সেখানে আসি। বর্তমানে সংবাদপত্রের মানে বর্তমান এবং ভবিষ্যৎ, মানে এখন এই ধরুন এই যে শিফট আসছে একটা মিডিয়াতে, দেখুন, ডিজিটালে চলে যাচ্ছে, সেখানে নিউজ পেপার আপনি যদি বলেন, আমরা অনেকগুলো পরীক্ষা দিয়েছি। আজকে যখন টেলিভিশন এলো, তখন বলা হতো নিউজ পেপারটা উঠে গেছে। দেখুন, কিছুটা এফেক্ট পড়েছে। যেমন আমি বলছি, ধরুন আগে যেদিন ইলেকশনের রেজাল্ট বেরোতো, পরের দিন জেনারেলি 2 থেকে 3 গুণ কাগজ বেশি বিক্রি হতো। কিন্তু যবে থেকে এই টেলিভিশন এসেছে, সকাল 7টা থেকে রাত্রির 12টা অবধি ইলেকশন রেজাল্ট দেখাচ্ছে, তখন কিন্তু পরের দিন আর লোকের রেজাল্ট পাওয়ার নেই। জানে সবাই। কিন্তু এখনো আমাদের দেশে কিছুটা পড়ার অভ্যেস আছে। টিভিতে সেই ডিটেলটা পাওয়া যায় না, যেটা কাগজে, একটা খবর কাগজে ইনসাইটটা পাওয়া যাবে, যেভাবে লেখাটা হবে। সেটার জন্য কিছুটা বিক্রি আছে। সো এই নয় যে এই যে টেলিভিশনের জন্য খবর কাগজ একদম উঠে গেছে, কিছুটা এফেক্টেড। কিন্তু আজকের দিনে দ্য মোবাইল ইজ আ বিগ চ্যালেঞ্জ টু দ্য নিউজ পেপার। একদমই এই ডিজিটালেতে আমরা আজকে ই পেপার করি। আজকে আমার ফিজিক্যাল কাগজ বিক্রির থেকে আমার ই পেপার অডিয়েন্স বেশি। ধরুন, যেখানে ভারতবর্ষের বেশ কিছু বছর ধরে মানে ফ্রি জার্নালিজমের র্যাঙ্কিংয়ের দিক থেকে আমরা ক্রমশ পিছাচ্ছি ইত্যাদির মধ্যে, একটা সংবাদপত্র চালাতে গেলে কি কি প্রেশারের মুখোমুখি হতে হয়? সেটার আলোচনা না করাই ভালো। কিছুটা, যতটা ক্যামেরার সামনে বলা যায়। তো এটা প্রচুর প্রেশার থাকে। তার মধ্যেও আমরা চেষ্টা করি সবাই একটা নিরপেক্ষতা রেখে কাজ করতে, কিন্তু প্রচুর প্রেশার থাকে। এগুলো নিয়েই চলতে হবে আর কি। হ্যাঁ, এগুলো নিয়েই চলতে হবে। আর এটা শুধু বাংলা বলে বলবো না, সারা ভারতবর্ষে মিডিয়ার কি অবস্থা
আমরা বুঝতেই পারি। আপনি কি আরেকবার ভবিষ্যতে সুযোগ পেলে পার্লামেন্টে যাবেন? সত্যিকারের বলতে কি, আজকের রাজনীতিটা না বড্ড বেশি ভিন্ডিকটিভনেস, হুম। বড্ড বেশি নোংরামিতে পৌঁছে গেছে। একজন এমপি হিসাবে রাজনীতিবিদদের সামলানো কঠিন ছিল, নাকি একজন সংবাদপত্রের মালিক হিসেবে রাজনীতিবিদদের সামলানো কঠিন? সংবাদপত্র মালিক হিসেবে। এমপি হয়ে তো আর রাজনীতিবিদদের সাথে কোনো লড়াই ছিল না, কিন্তু There is সংবাদ a fight with the opposition also, মানে আজকে যে মানে আপনাকে পছন্দ না হলেই আপনার পেছনে সেন্ট্রাল এজেন্সি আছে লাগিয়ে দেওয়ার জন্য, এটা যার একটা বড় কোনোদিনই অংশের ছিল না। ভুক্তভোগী আপনি নিজেও ব্যক্তিগতভাবে। হ্যাঁ, এবং আজকে এতদিন হয়ে কোথাও গেছে। কোথাও কি আপনার মনে হয় যে আজকে আপনি দেখুন 2014 ঘটনা, 2013 ঘটনা, এখনো কোনো মুভমেন্ট নেই। কোথাও গিয়ে মনে হয় যে আপনি যেহেতু তৃণমূল কংগ্রেসের এমপি ছিলেন বলে আপনার বিরুদ্ধে এই প্রতিশোধ স্পৃহাটা আরো বেশি করে কাজ করলো? হ্যাঁ, ডেফিনেটলি, আর কোনো কারণ নেই। এটা ডেফিনেটলি আমি মনে করি যে একটা ইন্ডাস্ট্রিয়াল হাউস আছে, তাদেরকে এইভাবে হ্যারাস করলে তারা থাকবে না আর।